মৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমাদের গত 12ই ডিসেম্বর, আজকে হচ্ছে 9ই জানুয়ারি। এই মাঝখানের সময়টাতে প্রায় 22-23 দিন আমি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আমাদের মিশনের কেন্দ্রে এবং বাইরের কেন্দ্রে দীক্ষা দানের জন্য ব্যস্ত ছিলাম। গত পরশুদিন আমি সেখান থেকে ফিরেছি। আজকে আমাদের এখানে দীক্ষা অনুষ্ঠান ছিল। আবার আমি 13ই জানুয়ারি আবার ওই দীক্ষাদানের উদ্দেশ্যে সিলেট চলে যাব। এখানে 1 সপ্তাহের মতো দীক্ষার অনুষ্ঠান আছে, তারপরে আবার ফেরা। তারপরে ফেরার পরে শুক্রবারে আবার সরস্বতী পুজো পড়ে যাবে, বোধহয় 23শে জানুয়ারি। সুতরাং সেদিন তারপরে তারপরে আবার যখন আমাদের টাইম আসবে তখন ভোটের সময়টা এসে যাবে, যে ঘোষিত হয়েছে ভোটের নির্ঘণ্ট, সেই সময়টা তখন এসে যাবে। সুতরাং ওই সময়টায় দেশের পরিস্থিতি কি থাকবে বলতে পারছি না। সুতরাং আশা করছি ভালো থাকবে। তো যাই হোক, ওই সময়টাই আমরা কি করব সেটা পরে ঠিক করব। মানে কথামৃত ক্লাসটা ওই দিন করতে পারবো কিনা বা ওই সময়ে করতে পারবো কিনা এটা পরে আপনাদের জানানো হবে। আপাতত এর পরের আমাদের যে কথামৃত ক্লাস, সেই ক্লাসটি তখন আমি থাকছি না, সিলেটে থাকব। যখন ফিরব তারপরে সরস্বতী পুজো এসে যাবে, আবার তারপরে ভোটের ব্যাপারটা থাকবে। সেই সময় আমরা পরিস্থিতি পর্যালোচনা করে ঠিক করব কি করব বা কবে থেকে করব। ধরে নিচ্ছি এখন যেমন হচ্ছে পরিস্থিতি ভালোই থাকবে, ধরে নিচ্ছি আমরা। এবার বাকিটা দেখা যাক কি হয়। যেটা বললেন ওরা আমাদের স্বামী দেবোত্থানানন্দ, মানে আপনাদের অরুণ মহারাজ, কালকে স্বামীজির পূর্ণ জন্মতিথি। তো এই জন্মতিথি উপলক্ষে আমাদের যে সারা দিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি থাকে, সেটা যেমন হয় প্রতি বছর এবারও তেমনি হবে। আশা করছি ভালোভাবেই হবে, মানুষেরা আসবেন। আমরা দেখছি সম্প্রতি গত কয়েক মাস ধরে এই যে অনুষ্ঠানগুলো আমাদের পড়ছে, গুরু পূর্ণিমা, দুর্গাপুজো, তারপরে দীক্ষানুষ্ঠান, মায়ের জন্মতিথি গেল কদিন আগে, এই প্রতিটি অনুষ্ঠানেই দেখছি মানুষের অনেক বেশি পরিমাণে হচ্ছে, বেশি মানুষ আসছেন। মায়ের জন্মতিথি একটা উইকডেতে ছিল, মানে সেদিন খোলা দিন ছিল, ছুটির দিন ছিল না। সেদিন প্রায় 5,000 ভক্ত এসেছেন, প্রসাদ নিয়েছেন। স্বামীজির জন্মতিথি আগামীকাল, সেদিন তো ছুটির দিন নয়, আজকে ছুটির দিন ছিল। দেখা যাক কালকে কি হয়, মানুষের অংশগ্রহণ আমরা দেখছি যে যা এই কয়েকবার দেখছি আমরা এই গত 1 মাসের মধ্যে মানুষের অংশগ্রহণ অনেক বেশি পরিমাণে হচ্ছে আমাদের প্রতিটি অনুষ্ঠানে। অর্থাৎ মানুষ একটা জিনিস আমাদের থেকে প্রত্যাশা করে বলে আমাদের মনে হচ্ছে। মানুষের একটা আঁকড়ে ধরার জায়গা চাই। আমাদের মনে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে মানুষ আমাদের এই প্রতিষ্ঠানকে একটা আঁকড়ে ধরার জায়গা
ভেবেছেন, সেই জন্যই এত সংখ্যায় মানুষ আসছেন। আমাদের হিসেব টিসেব সব উল্টে যাচ্ছে। আমরা ভাবছি আজকে ছুটির দিন নয়, খোলা দিন, আজকে কি আর লোকজন আসতে পারবে? ওই দিনই 5,000 লোক এসে গেল মায়ের জন্মদিনতে। এগুলো আমাদের হিসেবে মেলে না। আমরা যে মানুষের হিসাবে হিসেব করি, ওখানে ঈশ্বরের হিসাবটা অন্যরকম হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি। একটা ইংরেজিতে কথা আছে, ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। মানুষ হিসাব টিসাব করে, এরকম হবে, এরকম করলে এরকম হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের হিসাবটা অন্যরকম হয়ে যায়। মানুষের হিসাব একরকম, ঈশ্বরের হিসাব একরকম। ঈশ্বরের আশীর্বাদে আমাদের যে আমরা অনুষ্ঠান সূচিগুলো তৈরি করছি, আপনাদের জন্য প্রস্তুত করছি, সেখানে আমাদের পয়সার অভাব হচ্ছে না, পয়সার অভাব হচ্ছে, মানুষ আসছেন, আরও বেশি করে আসছে। যাই হোক, এটা ভালো লক্ষণ। আশা করি এই লক্ষণটা অব্যাহত থাকবে। মানুষ আসবেন। মানুষকে যে একটা নির্ভরতার জায়গা আমরা দিতে পাচ্ছি, মানুষ আমাদের উপরে নির্ভর করতে পারছেন, এটাও ঈশ্বরের আশীর্বাদ বলে আমরা মনে করছি। কালকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি। অনেকে বলেন স্বামী বিবেকানন্দের জন্মদিনটা আমাদের জাতির পক্ষে নতুন জন্মদিন। বিবেকানন্দের জন্মদিন জাতির মানুষের কাছে একটি নতুন জন্মদিন। তার কালকে সেই পূর্ণ জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মতিথি। জন্মদিনটা দুদিন পরে 12 তারিখে আসছে, 12ই জানুয়ারি। সেদিনও আপনারা আসবেন। সেদিন বিবেকানন্দকে জানানো হয়েছে, হয়তো আবার জানানো হবে। আপনারা কালকেই জন্মতিথি স্বামীজির, আপনারা সবাই আসবেন এবং এই দিনব্যাপী যে অনুষ্ঠান সূচি আমাদের তৈরি করা হয়েছে, সেখানে অংশগ্রহণ করে স্বামীজির জন্মতিথিতে নিজেদের ধন্য মনে করবেন। এটা আপনাদের সকলের কাছে আমাদের বিজ্ঞাপন। এইবার আমাদের আজকের যে ক্লাস, সেটা একটুখানি আমি করি। আগের দিনে 12ই ডিসেম্বর আমরা এর আগে কথামৃত আলোচনা করেছিলাম। সেদিন আমরা দেখিয়েছিলাম শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি রূপে স্বামী বিবেকানন্দ জগতের কাছে নিজেকে উপস্থাপন করেছিলেন। তিনি কোনো প্রস্তুতি ছাড়াই শিকাগোর ধর্ম মহাসভায় যোগদান করেছিলেন। কোনো প্রস্তুতি তিনি নেননি এবং কোনো প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগও ছিল না, অবকাশও ছিল না। কারণ শিকাগো ধর্ম মহাসভায়, যেটা অত্যন্ত বিখ্যাত, এখন ঐতিহাসিক একটা ঘটনা, সেই ধর্ম মহাসভায় বা ধর্ম মহাসম্মেলনে উদ্যোক্তারা ঠিক করেছিলেন কোনো স্বীকৃত ধর্মের প্রতিনিধি এখানে অংশগ্রহণ করতে পারবে। দুঃখের বিষয়, তখন তো আমাদের ধর্ম মানে হিন্দু ধর্ম অত্যন্ত উপেক্ষার পাত্র ছিল পাশ্চাত্য জগতের মানুষের কাছে, এবং পাশ্চাত্যের অনুকরণে, তাদের পদলোহনে অভ্যস্ত আমাদের মানুষ, তখন তো একটাই দেশ ভারত, এতটাই অভ্যস্ত ছিল যে পাশ্চাত্যের মানুষের থেকেও এদেশের মানুষ মানে ভারতের মানুষ, তখন তো বাংলাদেশ আলাদা হয়নি, পাকিস্তান আলাদা হয়নি, সবাই পাশ্চাত্য কি বলছে ওটাই শোনার জন্যে, তাকে অনুসরণ করার জন্যে সবাই ব্যাকুল হয়ে থাকত। সেই প্রেক্ষাপটে আমাদের ধর্মের কোনো স্থান ছিল না আন্তর্জাতিক প্রেক্ষাপটে, বিশ্বের প্রেক্ষাপটে আমাদের ধর্মের কোনো জায়গা ছিল না। কেউ স্বীকারই করতো না হিন্দু ধর্মকে। যার ফলে স্বামী বিবেকানন্দ এই ধর্ম মহাসম্মেলনে
অংশগ্রহণের কোনো সুযোগ পাননি। কারণ আমাদের ধর্মের তো কোনো নির্দিষ্ট একটা চার্চ নেই, যেমন খ্রিস্টানদের একটা চার্চ আছে, সংগঠন আছে, মুসলিমদের একটা সংগঠন আছে, তাদের ধর্মের একটা বিরাট সংগঠন আছে, বৌদ্ধ ধর্মের সংগঠন আছে, জৈন ধর্মের সংগঠন আছে, যদিও তাদের অনুগামীদের সংখ্যা খুব কম জৈন ধর্মের, কিন্তু একটা সংগঠন আছে। অবশ্য আমাদের ধর্মের, সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের কোনো এরকম সংগঠন ছিল না, এবং কোনো সংগঠন না থাকার জন্যে সংগঠনের স্বীকৃতি আমাদের ধর্মের জন্য ছিল না। সেজন্য স্বামীজির পক্ষে এই ধর্ম মহাসভায় বা মহাসম্মেলনে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। এরপর যখন দিনটা এগিয়ে এলো, তার কয়েকদিন আগে স্বামীজিকে আমেরিকার কয়েকজন মানুষ নিমন্ত্রণ করলেন। ছোটোখাটো দু একটা বক্তৃতা তার আগে এখানে ওখানে করেছিলেন। সেই বক্তৃতা শুনে সেখানকার মানুষ, বিরাট সংখ্যক মানুষ নয়, অল্প সংখ্যক মানুষ তার বক্তৃতা শুনে মুগ্ধ হলেন, এবং তারা তাকে অনুরোধ করলেন, আপনি কেন এই ধর্ম মহাসভায় যোগদান করতে পারছেন না বা করছেন না? বললেন, করার তো আমার ইচ্ছে ছিল, কিন্তু করতে পারছি না। তার কারণ আমি যে কোনো একটা ধর্মের প্রতিনিধি, আমি যে প্রতিনিধিত্ব করতে পারি, এর কোনো মানদণ্ড আমার কাছে নেই। আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রবীণ একজন অধ্যাপক, বিখ্যাত অধ্যাপক প্রফেসর জন হেনরি রাইট, তিনি স্বামীজিকে বললেন, আপনি এখানে যোগদান করুন। যোগদান তো করার ইচ্ছে, কিন্তু করব কী করে? আমি তো কোনো স্বীকৃত ধর্মীয় সংগঠনের দ্বারা আমাকে কেউ সুপারিশ করবে না এই ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য, যে সুপারিশটা অত্যাবশ্যক, কম্পালসারি দিতেই হবে, তা আমাকে তো কেউ দেবে না। আমাদের তো ধর্মের কোনো এরকম স্বীকৃত প্রতিষ্ঠানই নেই। তখন সেই অধ্যাপক জন হেনরি রাইট একটি কথা বলেছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন, এটা এখন বিখ্যাত কথা। বলছিলেন, স্বামীজি, সূর্যকে কেউ কি জিজ্ঞাসা করে, তুমি যে এই আলো দিচ্ছ, কিরণ দিচ্ছ পৃথিবীকে, কে তোমাকে অধিকার দিয়েছে? কেউ কি জিজ্ঞেস করে? যদি কেউ জিজ্ঞেস করে, শুধু মূর্খ, নির্বোধ। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন অধিকারে আপনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে এসেছেন বা করতে যাচ্ছেন, সেটাও এরকম নির্বুদ্ধিতার পরিচায়ক হবে। ঠিক আছে, যদি আপনার কোনো সার্টিফিকেট লাগে যে আপনার এই যোগ্যতা আছে, এই সার্টিফিকেটটা আমি দিচ্ছি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক প্রফেসর জন হেনরি রাইট, তিনি বলতেন, ওদেরকে আমি চিনি, যারা উদ্যোক্তা সবাইকে আমি ভালো করে চিনি, ওরাও আমাকে ভালো করে চেনেন। তা আমি একটা চিঠি আপনার জন্য দিচ্ছি, এই চিঠিটা আপনি ওদের দেখালে পরেই আপনাকে ওরা সসম্মানে ওই ধর্ম মহাসভায় একজন বক্তা হিসাবে স্বীকার করে নেবে। ওরা দিলেন, প্রফেসর রাইট ওই চিঠিটা দিলেন। সেই চিঠির মধ্যে তিনি লিখলেন, এই যে এক তরুণ সন্ন্যাসী ভারতবর্ষ থেকে এসেছে, হিন্দু সন্ন্যাসী, আমার ইচ্ছে তিনি ওই শিকাগোর ধর্ম মহাসভায় যোগদান করেন। আমার মনে হয়েছে, তিনি বলছেন, আমাদের দেশের, মানে আমেরিকার, আমাদের দেশের যত বিশ্ববিদ্যালয় আছে, এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কথাটা বেশি ব্যবহার হয় না, বলে ভার্সিটি। কথাটা হচ্ছে ইউনিভার্সিটি, শর্টকাট মেরেছে তো একটা, অতবার কথা বলতে পারবে, সেই জন্য ভার্সিটি। আমাদের যত ভার্সিটি আছে, ওরা ভার্সিটি বলতে পারে, ইউনিভার্সিটিই বলেছে। সব ভার্সিটির যত অধ্যাপক আছে, সব অধ্যাপকের যত জ্ঞান, সেই জ্ঞানকে যদি এগ্রিগেট করা হয়, মানে টোটাল করা হয়, যে পরিমাণ হবে সেই জ্ঞানের, তার থেকেও অনেক বেশি জ্ঞান এই 30 বছরের তরুণ সন্ন্যাসীর। এই লিখে দিলেন চিঠি। এই চিঠি পাওয়ার পরেই ওরা খোসামতি করে, আসুন আসুন, আপনি আসুন,
আপনি আমাদের সম্মেলনে যোগদান করুন, স্বীকৃত প্রতিনিধি হিসেবে যোগদান করুন, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি একবার আমন্ত্রণ ওরা জানিয়ে দেয়, তাহলে তাকে আর থাকা খাওয়ার জন্য ওখানে ব্যস্ত হতে হবে না, চিন্তা করতে হবে না। স্বামীজি গেছেন ওখানে, পয়সা নেই তো পকেটে, বলছেন যদি একটা পাউরুটি খেতে যায় তার দাম এত টাকা, মানে ডলার। যদি এক কাপ কফি খেতে চায় বা চা খেতে চায় তার দাম এত ডলার। আমার কাছে পয়সাই নেই, আমি এত টাকা কোথায় পাবো? অনেক দিন স্বামীজিকে এখন শুনলে আমাদের বুকে ব্যথা হয়, কষ্ট হয়, না খেয়ে থাকতে হয়েছে, খেতে পাননি। কোথায় পাবেন? থাকার জায়গা নেই। শোনা যায়, এটা কাহিনী, কতখানি সত্য জানি না, যে রেলের যে মালপত্রের গুদামঘর, মালগাড়ির গুদামঘর, সেই গুদামঘরে মালগাড়ির যে প্যাকেটগুলো, বক্সগুলো, তার মধ্যেও তাকে গুটিসুটি হয়ে কোনো রকমের শীত কাটাতে হচ্ছে। কি কষ্ট করেছেন স্বামীজি। ওখানে ঢোকার অনুমতি পেলেন। 11ই সেপ্টেম্বর এই অনুষ্ঠান হবে শিকাগোতে, বোধহয় 9ই সেপ্টেম্বর, তারিখটা হয়তো আমার স্মৃতিতে একটু ভুল হতে পারে, 9ই সেপ্টেম্বর তিনি এই ব্যবস্থা করতে পারলেন। এবার বক্তৃতায় নাম উঠেছে, বক্তৃতা করবেন তিনি। এখন হিন্দু ধর্ম ইতিহাসের হিসেবে পৃথিবীর প্রাচীনতম ধর্ম, সব থেকে পুরনো ধর্ম। সেই হিসেবে প্রথম নামটা হচ্ছে হিন্দু ধর্মের, এখন হলো আর কি, স্বামীজির ওখানে ঢোকার পরে, মানে অনুমতি পাওয়ার পরে। তাহলে বক্তা হিসেবে তার নামটাই প্রথমে থাকবে। এবং তারা প্রথমেই স্বামীজিকে বললেন, আপনি পৃথিবীর প্রাচীনতম ধর্মের যখন প্রতিনিধি, তখন আপনি প্রথম বলেন। স্বামীজি এই জীবনে প্রথম ভয় পেলেন। ভয় কাকে বলে তিনি জানতেন না। স্বামীজি একটা বক্তৃতায় বলছেন, ইউ আর নোবডি। যেই মুহূর্তেই তুমি ভয় পাও, সেই মুহূর্তেই তুমি শেষ হয়ে যাও। সুতরাং ভয় পাওয়া চলবে না। এটা স্বামীজির নিজের বক্তৃতার অংশ। কিন্তু তিনি তখন তো বক্তৃতা দেননি, শিকাগোর বক্তৃতা তখন হয়নি। তিনি নিজে একটু ভয় পেলেন, কারণ দেখলেন ওই ধর্ম মহাসভায় ওরা যে হলটাতে আয়োজন করেছিলেন ধর্ম মহাসভার, তার নাম হচ্ছে কলম্বাস হল। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, আপনারা নিশ্চয় জানেন সে কথা। এই জন্য আমেরিকার একটা নাম হচ্ছে কলম্বিয়া। তো সেই স্বামীজিকে বললেন, আপনি যেহেতু প্রাচীনতম ধর্মের প্রতিনিধি, তাহলে আপনি প্রথমে বলুন। স্বামীজি একটু ভয় পেয়েছেন, কারণ দেখছেন ওখানে গিয়ে ওই হলটাতে, কলম্বাস হলে হাজার হাজার মানুষ। সেই হলটাতে ব্যবস্থা করা তারা 3 থেকে 4 হাজারের মতো সত্রী সমাগম, মানে মানুষ আসবেন। হয়ে গেছে আরও বেশি, ডবলের থেকেও বেশি হয়ে গেছে। তো জায়গা দেবেন কোথায়? তখন যে যেখানে পারে সেখানে বসেছে। সকলের জন্য চেয়ার হয়নি, মাটিতে বসেছে, যে যেখানে পারে সেখানে বসেছে। এইবার স্বামীজি উঠেছেন বক্তৃতা করতে। দেখছেন চারিদিকে মানুষ, মানুষ আর মানুষ। এ তো ওই ভারতের মানুষ নয়। ভারত বলতে তখন বাংলাদেশটাকেও বোঝাচ্ছি, কারণ তখন তো ভারতটার মধ্যেই তো বাংলাদেশ ঢুকে আছে, পাকিস্তান ঢুকে আছে, সব তো ভারতের মধ্যে। এত মানুষ দেখে স্বামীজি একটু বোধহয় জীবনে প্রথম নার্ভাস হয়ে গেলেন। যার কথা দি মোমেন্ট ইউ ফিয়ার ইউ আর নোবডি, সেই মানুষটি কিন্তু একটু নার্ভাস হলেন। আর সবাই তো এই ভারতের লোক নন, বাংলাদেশের লোক নন, আর সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এই ধর্ম মহাসভায়। কি আলোচনা হয় সেটি শোনার জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। তো পৃথিবীতে এই বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে একটা মঞ্চে নিয়ে আসা ইতিহাসে এই প্রথম, কখনো এর আগে হয়নি। এত মানুষ এসছেন। স্বামীজি একটু
নার্ভাস হয়েছে। স্বামীজি এই ধর্ম মহাসভার পরে যখন চিঠি লিখছেন তার এক পরিচিত বন্ধুকে ভারতে, তখন বলছেন শুধু মানুষ আর মানুষ, আর সে মানুষের মধ্যে সংখ্যায় অধিক কারা। এখানে যারা মেয়েরা আছেন তারা শুনলে খুশি হবেন। স্বামীজি বলছেন লেডিজ, লেডিজ অ্যান্ড লেডিজ, শুধুই মহিলা মহিলা মহিলা। আর আমেরিকান মহিলা খুব শিক্ষিত এবং খুব স্মার্ট। আমাদের ক্যাবলাকান্তের মতো সব নয়। এদেশের পুরুষও ক্যাবলাকান্ত, মেয়েরা তো ততোধিক ক্যাবলাকান্ত। তো সেই সব স্মার্ট আমেরিকান লেডিস চারপাশে একদম ভর্তি হয়ে আছে, ঠিক করছে। স্বামীজি দেখেই একটু বললাম নার্ভাস হয়েছেন। জীবনে প্রথম সন্ন্যাসী মানুষ, 30 বছর বয়স, এত মহিলা স্মার্ট শিক্ষিত, দেখতে দেখতে সবাই সুন্দরী অপরূপা। স্বামীজি একটু ভয় পেয়েছেন। তাই তিনি বলছেন এখন নাই। ওকে প্রথমেই ডেকেছে উদ্যোক্তারা, বলছে এখন না, পরে। ওরা আবার একটা দুটো বক্তৃতা হওয়ার পরে আবার বলছেন এবার আপনি আসুন। তখনও ভয় কাটেনি তো, বলছে না একটু পরে। এরকম 2-3 বার বলার পরে তখন তারা দেখলেন এই মানুষটা তো বলবে না, তখন তারা নামটা ঘোষণা করে দিলেন। এইবার বক্তৃতা করবেন পৃথিবীর প্রাচীনতম ধর্মের প্রতিনিধি, ভারত থেকে আগত হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ঘোষণা হয়ে গেল। আর ঘোষণা হয়ে গেল, তার কিছু করার থাকে না। তখন স্বামীজিকে উঠতে হয়েছে। এটা আগে তিনি বলেছিল যে উঠে দাঁড়িয়েছেন মঞ্চে, এত মানুষ। আর ওই সাহেব আর মেম সাহেব অনেক বেশি, সাহেবও তো ছিল, তারাও সংখ্যায় কম ছিল না। তো সাহেব আর মেম সাহেব দেখেছেন শুধুই আমাদের 2-4 জন প্রতিনিধি এদেশ থেকে গেছে। এমনকি সেদিনের ব্রাহ্ম ধর্মের প্রতিনিধি ওখানে আমন্ত্রিত। তো ব্রাহ্ম ধর্ম তো বেরিয়েছে হিন্দু ধর্ম থেকে, সেই মূল হিন্দু ধর্মের প্রতিনিধিদের নাম ছিল না। স্বামীজি তো বারবার ওকে বলছেন, আর ও বলছেন পরে, ওর নাম ঘোষণা করে দিলেন। এইবার স্বামীজি বলতে উঠেছেন। আমি আগের দিনে বলেছি, আপনাদের মনে থাকবে না, অনেক দিন হয়ে গেল তো, 12ই ডিসেম্বরের পরে আজকে প্রায় 1 মাস, 9ই জানুয়ারি হচ্ছে, মনে থাকা সম্ভব না। তো স্বামীজি উঠেছেন, এত মানুষ দেখছেন, সব ওদেশের শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, পাশ্চাত্য দেশের মানুষ, আমেরিকার মানুষ। একটু নার্ভাস হয়েছেন, কারণ এরকম এত বড় গ্যাদারিংয়ে তিনি তো কোথাও বক্তৃতা করেননি। ভারত থেকে আসার আগে আমার ঠিক জায়গাটা মনে নেই, হয় হায়দ্রাবাদ কিংবা মহীশূর, এই কোনো একটা জায়গাতে তখন স্বামীজি পরিব্রাজক একটা বক্তৃতা করছিলেন। কিন্তু সেখানে খুব বড় জায়গাতেই বক্তৃতা হয়েছিল, মহীশূরে কিংবা হায়দ্রাবাদে। কিন্তু লোকসংখ্যা একদম বাছাই করা শিক্ষিত মানুষ, সংখ্যা কত? 1000। ওটাই প্রধান। স্বামীজির বক্তৃতা একটা করেছিলেন আমেরিকায় আসার আগে। 1000 মানুষের কাছে, আর এখানে তো হাজার হাজার মানুষ, আমার দেশের মানুষ নয়, সব ও দেশের মানুষ, পুরুষ মহিলা। আর মহিলারা আবার খুব বেশি ওখানে স্মার্ট এবং শিক্ষিত, বিদুষী সবাই। তো স্বামীজি কী জন্য ভয় পেয়েছিলেন বলতে পারবো না, কিন্তু এত মানুষ দেখে একটু ঘাবড়েছিলেন। কিন্তু আমি আগের দিনে বলছি, কালকে তো তার জন্মতিথি, সেজন্য বলছি উঠে দাঁড়িয়েছেন মঞ্চে, তার মঞ্চে। আমি গেছি শিকাগোর ধর্ম মহাসভা যেখানে হয়েছিল, সেখানে যে হলটাতে হয়েছিল, কলম্বাস হল, এখন তার ওই 4000 লোকের জায়গা ছিল, কিন্তু সেই লোক এখন তার লোক ধরে না। তো এখন ও দেশের, আপনারা খবর রাখেন কিনা জানি না, পাশ্চাত্য দেশে চার্চকে এখন বিক্রি করে দিতে হচ্ছে, কারণ চার্চে এখন লোক হয় না, মানুষ যায় না। অত বড় বিরাট বিরাট চার্চ করেছিল, লোক যায় না, লোক আসে না, সেই চার্চকে এখন বিক্রি করে দিতে হচ্ছে। আমরাও একটা চার্চ কিনেছি আমেরিকাতে, আমাদের যে শিকাগো যে আশ্রমটা আছে, সেই এখানকার এখন বর্তমান যে অধ্যক্ষ মহারাজ, আমার থেকে একটু বছর 2-এর ছোট, তিনি একটা চার্চ কিনে নিয়েছে।
সে টাকা এখন আমাদের কাছে এসছে ওদের মানুষের বদান্যতায়, কিন্তু এখন আর চার্চে লোক হয় না। এখন সেই এই 7,000 লোক বসবে এরকম জায়গায় বসেছিল সেদিন নাকি 7,000 লোক হয়েছিল যেদিন স্বামীজি বক্তৃতা করেছিলেন। এখন দেখছেন, স্বামীজি দেখছেন, এটা আর কেউ দেখতে পাচ্ছেন না, কিন্তু স্বামীজি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করবেন তখন দেখছেন তাকে কত কষ্ট করে আমেরিকায় যেতে হয়েছে। একজন কেউ টিকিট দিয়েছেন, একজন কেউ জামা কাপড় গড়িয়ে দিয়েছেন, একজন আর কিছু দিয়েছেন, একটা সুটকেস দিয়েছেন বা ট্রাঙ্ক দিয়েছেন। কত কষ্ট করে তিনি গেছেন জাহাজে করে। ওখানে গিয়ে দেখছেন তার গুরুদেব শ্রীরামকৃষ্ণদেব ওখানে ঢুকেছেন। তখন তো তিনি নেই। 1886 সালে তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। এটা 1893 সালের ঘটনা। দেখছেন এই প্রয়াত মানুষটি সেখানে ঢুকছেন ওই শিকাগো ধর্ম মহাসভায়। স্বামীজি অবাক হয়ে দেখছেন। এই যে দেখছেন, এটা কিন্তু আর কেউ দেখতে পাচ্ছেন না, শুধুই স্বামীজি নিজে দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো বইতে আমার সৌভাগ্য হয়েছে, আমি একজন অতি প্রাচীন সন্ন্যাসীর কাছে শুনেছি, তিনি আবার শুনেছেন স্বামীজির একজন শিষ্যের কাছে, সন্ন্যাসী শিষ্য স্বামী বিরজানন্দজি, বেলুড় মঠের প্রেসিডেন্ট হয়েছিলেন একটা সময়। তাদের কাছে স্বামীজি বলেছিলেন, আমি যখন ঢুকলাম দেখলাম যে ওই কলম্বাস হলে প্রধান যেটা ফটক, প্রধান যেটা গেট, সেই গেট দিয়ে শ্রীরামকৃষ্ণ প্রবেশ করছে। অবিশ্বাস্য, প্রায় ম্যাজিকের মতো ঘটনাটা। শ্রীরামকৃষ্ণ প্রবেশ করছেন এবং তিনি প্রবেশ করছেন, আমি আগের দিনে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই ভুলে গেছেন, যখন প্রবেশ করছেন স্বামীজি, শ্রীরামকৃষ্ণ দেখছেন তিনি সাঁতারের ভঙ্গিতে আসছেন, হেঁটে হেঁটে আসছেন না, সাঁতারের ভঙ্গিতে ভেসে ভেসে আসছেন ওই কলম্বাস হলের প্রথম যে ফটক গেট, সেই গেট দিয়ে ঢুকছেন। এবং স্বামীজি দেখছেন সেই ত্রিশূলটা নিয়ে, ডান হাতে একটা ত্রিশূল আছে, সেই ত্রিশূল নিয়ে শ্রীরামকৃষ্ণ এরকম করে এরকম করছেন, মানে ওই মহারাজ বলছিলেন ঝাঁকার দিচ্ছেন। আর যেই একটা করে ঝাঁকার দিচ্ছেন ওই ত্রিশূল নিয়ে শ্রীরামকৃষ্ণ, সেই ত্রিশূল থেকে ওই তিনটে যে ফলা ত্রিশূলের, সে ফলা থেকে ঝাঁকে ঝাঁকে বিদ্যুৎ তরঙ্গের মতো তরঙ্গ এসে গোটা কলম্বাস হলটাকে ছেয়ে ফেলছে। কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, শুধু স্বামীজি দেখছেন। এবং আস্তে আস্তে তিনি এগিয়ে এসে তার মধ্যে প্রবেশ করলেন, তার মানে বিবেকানন্দের মধ্যে প্রবেশ করলেন। স্বামীজি বলছেন, এইটুকু আমার মনে আছে যে তিনি ঢুকলেন, এইভাবে ঢুকলেন এবং আমার মধ্যে প্রবেশ করলেন। এরপরে যে কি হলো আমার কোনো ধারণা নেই, মনেও নেই কি যে তারপরে হলো। অর্থাৎ এরপরে তার সেই বিখ্যাত বক্তৃতা তিনি করলেন, এবং সেই বক্তৃতা আমি আগের দিনেও বলেছি। এখন বক্তৃতাটা ছাপার করে পাওয়া যাচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে, ওয়েবসাইটে ক্লিক করলেও সব পাওয়া যাবে এখন। এবং ধর্ম মহাসভা যে 2 খণ্ডে ওদের যে প্রসিডিংস 2 ভলিউমে করেছিলেন, তার মধ্যেও আছে স্বামীজির বক্তৃতাটা। যদি আপনি জাস্ট রিডিং পড়েন ওই বক্তৃতাটা, দেখবেন ওই বক্তৃতাটা পড়তে, শুধু পাঠ করতে আপনার সময় লাগবে 3 মিনিট 45 সেকেন্ড, পুরো 4 মিনিটও নয়, 3 মিনিট 45 সেকেন্ড পাঠ করতে লাগবে। আর স্বামীজি যখন বক্তৃতা করছেন, দেখে দেখে তো বলছেন না, এমনি বলে যাচ্ছেন। সেটা হয়তো আরও কম সময়ে, হয়তো 2.5 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে। কিন্তু সেই 2.5 মিনিটের বক্তৃতা কি, ধরলাম 3.5 মিনিটের বক্তৃতা, সেই বক্তৃতার কি এফেক্ট, কি ইম্প্যাক্ট হলো, সারা পৃথিবী এখন মনে রেখেছে স্বামী বিবেকানন্দের ওই বক্তৃতাটা। শুধু বক্তৃতাটা না, তিনি যে সম্বোধন করেছিলেন সেদিনকে, সেই সম্বোধনটাও আজকে জগৎ বিখ্যাত হয়ে গেছে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, স্বামীজি বলেছিলেন। সম্বোধন তো এরকম করে কেউ করে না, বলে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এসব বলে। স্বামীজি বললেন একেবারে প্রথা বহির্ভূত একটি সম্বোধন, সিস্টার্স
অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমেরিকার ভগিনী এবং ভাতৃবৃন্দ। যে এই সম্বোধনটা করলেন, বক্তৃতা তখন তো শুরুই করেননি, শুধু সম্বোধনটা করলেন। স্বামীজি বলছেন সম্বোধন করা মাত্রই ওই যে হাজার হাজার মানুষ ওখানে আমেরিকান মেম সাহেব সব গ্যাদারিং করেছেন, তারা সব উঠে দাঁড়ালো, হাততালি দিল, এবং আমেরিকার যে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের যে অফিসিয়াল যে ভলিউম, এই বক্তৃতাগুলোর প্রসিডিংসগুলো একসঙ্গে একত্র করে 2 ভলিউমে প্রকাশ করেছিল তখনই, সেখানে বলছে যে এমন হাততালি দিতে শুরু করলো, সবাই উঠে হাততালি দিচ্ছে, কেউ টুপি খুলে নাচাচ্ছে। আমাদের ইন্ডিয়ার একজন ক্যাপ্টেন, ক্রিকেট ক্যাপ্টেন, সে একটা জায়গায় তো জিতেছে তো ক্যাপ্টেন যিনি ছিলেন, নামটা আর আমি বলছি না, তিনি এমন উত্তেজিত হয়েছেন নিজের জামাটাই খুলে ফেলেছেন, জামাটা খুলে এরকম করে নাচাচ্ছে। আর মানুষ তখন ওরকম উন্মাদের মতো আচরণ করছে। স্বামীজির ওইটুকু সম্বোধন, তখন তো বক্তৃতা শুরু হয়নি, শুধু সম্বোধনে এরকম একটা এলাহি কাণ্ড হয়ে যাচ্ছে। আবার স্বামীজি আরেকটা বাক্য বলেছেন বক্তৃতায়, আবার হাততালি, যা বলেন তাতেই হাততালি। আমার মনে হয় স্বামীজির চেহারাটা এত সুন্দর ছিল, ওই চেহারা দেখেই লোকে হাততালি দিচ্ছে। যদি সুন্দর চেহারা হয়, একটা কথা আছে ইংরেজিতে যে সুন্দর মুখের জয় সর্বত্র। যদি চেহারাটা সুন্দর হয়, মুখখানা সুন্দর হয়, তাহলে সব লোকেই তার দিকে আকৃষ্ট হয়ে যায়। তো স্বামীজির চেহারা তো সাংঘাতিক। আমি যখন ছাত্র ছিলাম, কলেজে পড়তাম, স্বামীজির ছবি দেখেছি, নরেন্দ্রপুরে ছাত্র ছিলাম আমি ওই বাংলায়। তো চেহারা দেখে আমি ভাবতাম এত সুন্দর কারোর চেহারা হয়, তো ফিল্ম স্টারদের থেকেও অ্যাট্রাক্টিভ চেহারা। আমি দেখতাম নাকটা, চোখটা, এই চিবুকটা, গালটা, সবটাই যেন মারাত্মক। তখন আমরা তো কম বয়সী ছেলে, সিনেমা টিনেমা দেখি, বা সিনেমার আর্টিস্টদেরকেও পছন্দ করি। তা দেখলাম যে সিনেমার যারা হিরো, নায়ক, তাদেরও তো এরকম চেহারা নেই স্বামীজির মতো। তারা তো কত মেকআপ টেকআপ করে, কত কি, স্বামীজি কোনো মেকআপ করেননি, এমনি উঠে দাঁড়িয়েছেন। তাতে ওই দেখেই লোকে এত খুশি হয়েছে, দেখেই একটা হাততালি মানে কি, হাজার হাজার হাততালি একসঙ্গে পড়ছে, মানে কলম্বাস হলটা ফেটে পড়ছে, একদম ফেটে পড়ছে, এত হাততালি জোরে শব্দ হচ্ছে, একদম যেন উপন্যাসের মতো একটা ঘটনা, রোমাঞ্চকর ঘটনা। এবার আমি থামছি, এই রোমাঞ্চকর ঘটনার মধ্য দিয়ে আমি থামলাম। পরেরটা যদি মনে থাকে আমার, তাহলে এখান থেকে আবার শুরু করব। তারপরে কি হলো, কি রোমাঞ্চ হলো, এখান থেকে আবার শুরু করব। আপনারা অপেক্ষা করুন পরবর্তী বক্তৃতার জন্যে। সেই বক্তৃতাটা হবে কবে গো, কবে হবে? হ্যাঁ, মার্চের কি, এই মাসেই তো একটা হবে। ও এই মাসে হবে না, যখন হবে তখন হবে। ততদিন আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখন স্বামীজি ঢুকেছেন, এই কাণ্ড চলছে, ওখানে একটা সাংঘাতিক ব্যাপার। তারপরে কি হয় একটা সারপ্রাইজের মধ্যে আপনারা অপেক্ষা করুন। আবার যখন শুরু হবে তখন আবার পরেরটা বলুন, একদম উপন্যাসের মতো কাহিনী, একদম লোম খাড়া হয়ে যায়। যাই হোক, ভালো আপনারা সব এসেছেন, এবং কালকে স্বামীজির পূর্ণ জন্মতিথি, সেই স্বামীজির তারই আবির্ভাব তিথি। কালকে আবার দেখা হবে, হয়তো অনেকের সঙ্গেই দেখা হবে। তখন যদি কালকে তো তার জন্মতিথি, আবার কি তখন তিনি বলার, তখন দেখা যাবে। আমি কিন্তু কোনো প্রস্তুতি নিয়ে কখনো বক্তৃতা করি না, যা আসে সেটাই বলি, কোনো প্রিপারেশন নিয়ে খাতা কলম নিয়ে করে এইসব করি না। এবং কি বলবো বলার আগের মুহূর্তেও আমি জানি না, বলে যায়, যেমন তারা বলার তেমনি বলি। আমার নিজের কোনো যোগ্যতা নেই, নিজের কোনো কৃতিত্বও আমি দাবি করি না, সব তাদের কৃতিত্ব। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এসেছেন। কালকে আবার স্বামীজির জন্মতিথি, আপনারা আবার আসবেন। সকাল থেকে চলবে আমাদের অনুষ্ঠান, সন্ধ্যেয় আবার ভাষণ আছে, সভা আছে, আপনারা থাকবেন। আপনাদের ছাড়া তো আর সভা হবে না, আপনাদের তো লাগবে, এবং আশা করি আপনারা সবাই আসবেন।